অবস্থান মঞ্চে আপনারা যারা উপস্থিত আছেন, সানাই, আকাশ, অনুষ্কা গান গাইলেন, আমরা তালিও দিলাম। এটাই আমাদের স্বাভাবিক। কষ্ট হয়, যন্ত্রণা হয়। যারা এই কষ্টটাকে, যন্ত্রণাটাকে ফিল করতে পারে না, তারা আর যাই হোক বিচার চেয়ে লড়াই করতে পারবে না। অদ্রিজা ওখানে ছিল। আমি অনুষ্কার গান শুনতে গিয়ে আমি অদ্রিজার দিকে তাকিয়েছিলাম। কত বয়স হবে? 2.5-3। অনুষ্কা গান গাইতে শুরু করলো, অদ্রিজা কিছুক্ষণ পরে তালি দিতে শুরু করলো। খুব অবাক করা বিষয়, প্রত্যেকটা গানের বিটে তালি দিচ্ছিল। আকাশ যখন ওহো বলে নিজের গানের সঙ্গে ভোকাল মেলাচ্ছে, অদ্রিজা খুব স্বাভাবিকভাবে ওহো বলতে শুরু করছে। গিটারের বিট যখন বন্ধ হয়ে গেল, আমাদের সবার তালি যখন বন্ধ হয়ে গেল, অদ্রিজা তখনও তালি দিল, বিটেই তালি দিল। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের কালচার, যেটা ওর মধ্যে আছে, বাকিদের মধ্যে সরে যাচ্ছে। ওর ভবিষ্যতের জন্য আমাদের এই লড়াইটাকে দীর্ঘ করতে হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ফোনের মতন নিজেদের চার্জ শেষ করে নেবেন না যে 21 দিন হয়ে গেল, 22 দিন হয়ে গেল, নির্যাতিতার দোষীদের শাস্তি কেন হলো না? দরকার হলে 5টা বছর লাগতে পারে, একটা যুগ লাগতে পারে। আজকে করে নেকড়েগুলোকে ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই। সেই দিন অব্দি এই জেদ, এই ঘৃণা আর এই কষ্টটাকে বুকের মধ্যে লালন পালন করুন। এর আগে হাজরামোড়ে অনেক সভা হয়েছে, অনেক। রাজ্যের মুখ্যমন্ত্রীকে পলিটিক্যালি অ্যাটাক করেছি আমরা, বিরোধী দলের রাজনীতিকে পলিটিক্যালি আমরা অ্যাটাক করেছি। আজকে এই অবস্থান মঞ্চে আপনাদের বোধ, বিচার, বুদ্ধি এবং প্রশ্নকে আমরা অ্যাটাক করতে চাইছি। খারাপ লাগতে পারে আপনাদের। আরে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, পারবে না কান ধরে টেনে হিড় করে নামিয়ে দেবে। এইটা বড় বিষয় নয়, এইটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো এই কালচারের বিরুদ্ধে আর এই বিচারের দাবিতে গোটা রাজ্য আমরা প্রগতিশীলতার দিকে একসাথে হাতে হাত ধরছি কিনা, এইটা হলো আজকের বড় প্রশ্ন। তাই প্রথম আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করে, রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাও রাজ্যে এই ঘটনা ঘটলো, আপনি কি বলবেন? আরে মহিলা হোক, পুরুষ হোক, ট্রান্সজেন্ডার হোক, আসলে তো একটা মানুষ, একটা বিবেক আছে, একটা বোধ বুদ্ধি আছে, একটা বিচার করার শক্তি আছে। সেই বিচার করার শক্তিতে যদি একটা মেয়েকে একটা মানুষ হিসাবে গণ্য করতে না শেখায়, তাহলে ওর মেয়ে হয়েও লাভ নেই, ছেলে হয়েও লাভ নেই, ট্রান্সজেন্ডার হয়েও লাভ নেই, কোনো লাভ নেই। কিন্তু সেই লড়াইটা আমাদের কাছে নেই। এখন এই প্রশ্ন আপনারা করতেই পারেন, তখন এই পরের কথাগুলো এত অবলীলায় প্রকাশ্যে মানুষের কাছে যখন একটা বিচারের তদন্ত হচ্ছে, একটা দোষের তদন্ত হচ্ছে, একটা ক্রাইমের তদন্ত হচ্ছে, তখন আপনি এই কথাগুলো কেন বলছেন? ঘুরেছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন, আরজি করের মেয়েটির সাথে কতটা নৃশংসতা হয়েছে তার মাপার তো কোনো স্কেল নেই। আর আজ এই হাজরা মোড়ে, রাস্তায়, পথে ঘাটে, পাবলিক ট্রান্সপোর্টে মানুষ হিসাবে কোনো একটি মেয়ের দিকে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ তাকিয়েছে, কেউ বিদ্রূপ মন্তব্য করেছে, কেউ অশালীন মন্তব্য করেছে, কেউ তার শরীর ছোঁয়ার চেষ্টা করেছে বা ছুঁয়েছে, সেটা নৃশংসতাকে তো আমি স্কেলে মেপে কম করে দিতে পারি না। তাহলে একজন মানুষ হিসাবে শুধুমাত্র যৌন
শারীরিক নির্যাতনটাই নির্যাতন নয়, নির্যাতনটা মানসিক। এই সবটার ব্যাখ্যা এই কারণে করলাম কারণ এর পরের কথাগুলো খুবই শুনতে কষ্ট হতে পারে। রাজনৈতিক কোনো ফায়দা তোলার জন্য আমি এই কথা বলছি না। এরকমটা নয় যে কালকে সবাই ডিওয়াইফাই হয়ে যাবে, এরকমটাও নয় যে কালকে সবাই সিপিএম করতে শুরু করে দেবে, এরকমটা হতে পারে না যে কালকে সবাই বামপন্থী হয়ে যাবে, মার্ক্সীয় চিন্তায় হয়ে যাবে না। মানুষ হিসাবে কিছু প্রশ্ন নিজেকে করার এবং আপনাকে করার দায়িত্ব থেকে যায়, সেই দায়ী থেকে বলছি। अच्छा আমার কথা শুনতে হবে না। किसी का भी कोई डॉक्टर के साथ अगर जान पहचान है, कोई मेडिकल स्टाफ के साथ अगर जान पहचान है, कोई अगर किसी हॉस्पिटल के साथ लिंक है, काम करते हैं, जो कोई भी हो, पिछले 5 सालों में पूरा देश भर में या पश्चिम बंगाल में एक भी एक्सीडेंट का घटना ले लीजिए और पुलिस से पूछिए, पोस्टमार्टम रिपोर्ट से पूछिए या डॉक्टर से पूछिए कि पिछले 5 सालों में जितना भी एक्सीडेंट हुआ, रेप हुआ, मर्डर हुआ, किसी का पेल्विक बोन टूटा है? पूछिए। गूगले सर्च करूं पेल्विक बोन माने की, बांग्लाয় লিখুন, লিখতে না পারলে বলুন পেলভিক বোন কি, ছবি সমেত বাংলায় ডেসক্রিপশন চলে আসবে। বুঝতে না পারলে প্রিন্ট আউট বের করুন, দিয়ে কোনো একজন ডাক্তার, কোনো একজন মা, কোনো একজন মাস্টারমশাই বা নিজেই খোঁজার চেষ্টা করুন। আপনার কোমর, আপনার থাই, আপনার যোনি, আপনার গোপন অঙ্গ, এই অংশে যে বোনটা থাকে তাকে বলে পেলভিক বোন। পৃথিবীর কোন অ্যাক্সিডেন্টে বা মারামারিতে আজ অব্দি কোন পোস্টমর্টম রিপোর্টে বিরাট অংশের পেলভিক বোন ভাঙার কোন রিপোর্ট নেই। আরজি করের মেয়েটার পেলভিক বোন ভেঙে গেছে, নৃশংসতার মাত্রাটা শুধু বোঝার জন্য বলছি। আপনাদের চুলে ক্ল্যাচার আছে, ক্ল্যাচার, আমার চুলে ক্ল্যাচার আছে, ক্লিপ। মেয়েটিকে যখন উদ্ধার করলো ওই অবস্থায়, এটা অলিম্পিক হলো, যারা অ্যাথলেটিক্স আছে, যারা জিমন্যাস্টিক করে, তারা যারা আরো বিভিন্ন সব খেলাধুলায় আছে, ওদেরকে জিজ্ঞেস করুন, দুটো পা দুদিকে নিয়ে যাবার জন্য তাদেরকে প্রতিদিন 10টা করে অলিম্পিকের প্র্যাকটিস করতে হয়, তবে দিয়ে দুটো পা দুদিকে যায়। ওই আরজি করের মেয়েটার দুটো পা দুদিকে ছিল। নৃশংসতা বুঝুন, কষ্ট লাগতে পারে, আনইজি ফিল হতে পারে, আপনাদের আমাকে নোংরাও মনে হতে পারে যে রাজনীতির মঞ্চে একটা রেপের নৃশংসতাকে ব্যাখ্যা করছে। হ্যাঁ করছি, প্রয়োজন আছে। আর এই ক্ল্যাচারের ভাঙা অংশটা মেয়েটির ওই গোপন অঙ্গের জনির কাছে এক টুকরো পাওয়া গেছে। এক টুকরো কোথায় আছে সেটা ডাক্তার বাবুরা পোস্টমর্টম রিপোর্ট সঠিকভাবে বার করলে পাওয়া যাবে। মেয়েটির চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, এগুলো তো পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেল। বিনা পোস্টমর্টম রিপোর্টে কানাঘুষো যেগুলো শুনছি, এখন পুলিশ বলছে যে তোমরা এই সোশ্যাল মিডিয়াতে যা ক্যাম্পেইন করছো, সেই ক্যাম্পেইনের জন্য নাকি পশ্চিমবঙ্গের বাজার গরম হচ্ছে, আর তার জন্য নাকি মানুষ খেপে গিয়ে রাস্তায় নামছে, আর তার জন্য নাকি আরজি কর ভাঙতে চলে গেছে। আমাদের দায় এই নৃশংসতাকে গোটা পশ্চিমবঙ্গের 80,000 বুথে পৌঁছে দেবার। তাই আজকের হাজরার অবস্থান মঞ্চে যারা আছেন, আমরা আপনাদেরকে বলছি, যে কোনো রাজনৈতিক দলের হন বা না হন, ব্যক্তি হন, গোষ্ঠী হন, ক্লাব হন, নিজের বুথে অন্তত পক্ষে এই নৃশংসতাটাকে নিয়ে যান, নইলে অদ্রিজাকে ভবিষ্যতে বাঁচার মতন একটা স্বাধীন স্বতন্ত্র পরিবেশ না দেওয়ার জন্য আপনিও অপরাধী থাকবেন। আপনার সাজাটা কে দেবে? আপনাকে কে দেবে? গোটা ওই হসপিটালের সেমিনার হল, পাশের
টয়লেট, তার পাশে রেস্টরুমে গোছা গোছা চুল পাওয়া গেছে, চুল মাথা। এইটা হলো নৃশংসতা, রেপ, খুন, স্টপ আরজি কর হসপিটাল। পূর্ব বর্ধমান একটি মেয়েকে নলি কেটে মেরে ফেলে রেখে দিল, আরেকটি বোবা কালা মুখ বধির মেয়েকে রেপ করে ফেলে রেখে দিয়ে চলে গেল। মালদা মুর্শিদাবাদ বাচ্চা ছেলেটা পড়তে গেছিল, হোস্টেলে ডেড বডিটা ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। ডেড বডিটা মালদাতে পাঠালো, পাগুলো ভাঙা, উল্টো দিকে আছে। পুলিশ প্রথমে এফআইআর নিচ্ছিল না। নদিয়া ট্রেন লাইনের পাশে একটি মেয়ে অর্ধনগ্ন দেহ কুকুর হয়ে পড়ে আছে, ফেসবুকে দেখেছেন। উত্তর দিনাজপুর হেমতাবাদ, এই যে পাশে তৃণমূলের আমাদের ছাত্র ভাইরা বোধহয় অবস্থানে বসে আছে, ওখানে এরকম প্রতিবাদ চলছিল তৃণমূলেরই সাপোর্টার একটি মেয়ে পার্লারে কাজ করে, সে তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। তৃণমূলীরা এত দোষীদের শাস্তি চাইছিল যে মেয়েটার গা থেকে ওড়নাটা টেনে খুলে নিচে ফেলে দিয়েছে। রায়গঞ্জ ওই এক সেম ঘটনা, মুখ বধির একটি মেয়েকে রেপ করে ফেলে দিয়েছে। কলকাতা একটি বাচ্চা মেয়ে, গোটা শরীরে কামড়ের দাগ, কামড়ের শুধু। তার মানে আরজি কর শেষ নয়, আরজি করের পরে ঘটনা ঘটছে। আপনি সকালে যে যখন উঠেছেন ঘুম থেকে আর রাতে যখন ঘুমাতে যাবেন তখন অবধি গোটা দেশে আরো 80 জনের সাথে রেপ হয়ে যাবে। আপনি চান বা না চান, কাল 31শে আগস্ট সকালে ঘুম থেকে উঠে রাতে যখন ফিরে ঘুমাতে যাবেন আরো 80 জনের সাথে রেপ হয়ে যাবে। गोटा समाज व्यवस्थाएं इतना अपराधी जन्म कैसे लेता है? जब जिन लोगों को डराना चाहिए था कि देखो हम पुलिस है, हम सरकार है, हम कानून है, हम विचार व्यवस्था है, हमारे रहते तुम अपराध करके खुला घूम नहीं सकते। जब तक ये डर पैदा नहीं किया जा सकता क्रिमिनल के दिल पर, तब तक ये कोई भी घिनौना काम बंद नहीं हो सकता। আমরা কি দোষ করেছি যে পুলিশকে বলছি তুমি তোমার কাজ করো? কি দোষ করেছি? আচ্ছা আমরা কি অন্যায় দাবি করছি যে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করে দিতে হবে? यही तो ठीक जो लड़कियों का रेप का दाम ठीक कर रही थी। अरे यही तो है যে মধ্যম গ্রামের মেয়েটার যাতে দুবার রেপ করে দেওয়ার পর ওকে পুড়িয়ে তাকে যাতে শ্মশানে তাড়াতাড়ি পোড়ানো হয়ে যায় তার ব্যবস্থার জন্য পুলিশ নামিয়ে দিয়েছিল। আরে এই তো যে আরজি করের নির্যাতিত হয়ে মরে যাওয়া ডাক্তারটার জন্য 10 লাখের কথা বলতে গলাটা একবারের জন্য কাঁপলো না। আরে এই তো যে পরশুদিন ছাত্রদের সমাবেশের মঞ্চ থেকে বলে দিলেন যে কামড়াতে মানা করেছি, ফোঁস করতে তো মানা করিনি। আরে এরাই তো প্রথম এনকাউন্টারের কথা বলল, আর এরাই তো লালবাজারের লকআপ থেকে দোষীদেরকে সবার প্রথম চাবি খুলে বের করে দিয়েছিল এরাই। চরম অগণতান্ত্রিক, চরম অমানবিক এবং দায়িত্ব জ্ঞানহীন কাজ করছে একটার পর একটা। আপনি কাল আমাদেরকে মঞ্চ না দিন, আপনি কাল আমাদেরকে মাইক না দিন, আপনি কাল আমাদের অবস্থান মঞ্চে আমাদের বক্তৃতা শুনতে না আসুন। কাল আপনি আমাদের এই রাজনীতির মঞ্চকে, আমাদের অর্গানাইজেশনকে, আমাদের পার্টি সংগঠনকে ব্যান করে দিন। আপনি
এই প্রশ্নগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন তো? আপনি আপনার নাগরিক হিসাবে এবং এই সমাজের একজন মানুষ হিসাবে এই সব প্রশ্নের দায় আপনার কান থেকে ঝেড়ে দিতে পারবেন তো? আপনি আপনার মাথাকে শান্ত রেখে অদ্রিজাকে চোখের সামনে বড় হতে দেখতে পারবেন তো? কি বলছে? अच्छा छोड़ दीजिए, वो तृणमूल है, उसका नाम कुछ भी हो, छोड़ दीजिए। अरे कोई तो होगा इस राज्य में जो एक लाइन भी उसको कुछ अच्छा बोलकर अच्छा सिखाना चाहेगी। ये क्या बोलती है? ये बोलती है कि लड़कियों को नाइट ड्यूटी देना बंद कर दो। ये बोलছে যে তুমি যেখানে কাজ করবে সেখানে যারা ঢুকবে তাদের আইডেন্টিটি চেক হবে, আর তারা কিছু খেয়ে ঢুকছে কিনা তার জন্য মুখের তাদের সোয়াব টেস্ট হবে আর তাদের গন্ধের টেস্ট হবে। তার মানে আপনি বুঝে গেছেন যে গোটা রাজ্যে এখন বেশিরভাগ লোকজন যারা আছে তারা মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আপনি ঠিক করে দিচ্ছেন যিনি আমার সভাপতি, যিনি আজকে রাতে অবস্থান করছেন দীপুদি, তার প্রতি অবিশ্বাস আর সন্দেহের দৃষ্টিতে থাকুক, কারণ আমরা মনে করি এটাই আমাদের পেশাদারি বিপ্লবের জায়গা এবং আমরা বিপ্লবের পেশাদারিত্বই গ্রহণ করেছি, তাই আমরা নির্দিষ্ট অর্গানাইজেশন হোল্ডাইমার হয়েছি। তাহলে আপনি আমার কলিগদেরকে হসপিটালে যে কোনো সার্ভিস সেক্টরে, সেটা সংগঠিত হোক সেটা অসংগঠিত হোক, আপনি পুরুষ কলিগদেরকে আমার ভিলেনে পরিণত করে দিচ্ছেন। আচ্ছা ওকে কেউ প্রশ্ন করার নেই? কেউ? যে আপনি তো যারা চাকরি করছে তাদের জন্য নাইট ডিউটি বন্ধ করে দিলেন। এই অবস্থান মঞ্চটা নিশ্চয়ই আর 8 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। তারপরে একটু চাটা খান, সবার সাথে আড্ডা দিন, তারপরে রাতে বাড়ি যাবার সময় কলকাতার রাজপথের দুধারে ফুটপাত দিয়ে হাঁটুন, ছোট ছোট চিক পেতে দিয়ে একসঙ্গে একটা পুটুলিতে একটা সংসার নিয়ে গোটা কলকাতার রাজপথের দুপাশের ফুটপাতে অসংখ্য লোক সংসার জীবন পালন করছে। ওদের নাইট শিফটের ফুটপাতে থাকার ডিউটিটা আপনি কি করে বন্ধ করবেন? তার জবাব কে দেবে? কে দেবে জবাব? আর যদি এটা মজবুতি হয়, যদি এটা বিচার হয়, अगर ये सोच है तो इस सोच के खिलाफ हम लोगों का घृणा है। এখন আমি যদি বলি পর্দা ছিল তো বলবে মীনাক্ষী মুসলমান, আর আমি যদি বলি ঘোমটা ছিল তো বলবে মীনাক্ষী হিন্দু। আচ্ছা ছেড়ে দে, আমি সেকুলার বোঝানোর জন্য আমি দুটোই বললাম, পর্দা আর ঘোমটা। হ্যাঁ এখন এটাই ট্র্যাডিশন। সন্দেশখালি যাবার জন্য যদি লুকানোর জন্য, আমি তো থাকি বর্ধমানে, আসানসোলে, কুলটিতে, বলে আমার ওখানে যতটা গরম ঠিক ততটাই ঠান্ডা। আমার ওখানে কেউ মুখে কাপড় বাঁধার সময় একবারের জন্য ভাবে না যে কেউ আমাকে মুসলমান ভাববে না হিন্দু ভাববে। এটাই গোটা পশ্চিমবঙ্গের কালচার, যে আমাদেরকে ভাবতে শেখাচ্ছে যে মুখকে রোদ থেকে বাঁচানোর জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কেউ রুমাল বাঁধছে, কেউ অন্য বাঁধছে, তার সাজগোজকে ওরা ঠিক করে দেবে কে হিন্দু কে মুসলমান। তো ঘরের ভেতর থেকে প্রথমে নিজের সাথে লড়াই করেছি, নিজের, তারপরে জয়েন্ট ফ্যামিলিতে মা বাবা হয়ে জয়েন্ট ফ্যামিলির সাথে লড়াই করেছি, তারপরে মা বাবাকে কনফিডেন্স দিতে হয়েছে যে তুমি শুধু আমাকে মেয়ে ভেবো না, তুমি আমাকে মানুষ ভাবো। আমি বলছি তোমাকে গর্বে তোমার মাথাটা আমরাই উঁচু করবো। যতটা তুমি ছেলেকে বিশ্বাস করো ততটাই তুমি আমাকেও বিশ্বাস করতে পারো। তারপরে গোটা পাড়াকে কনফিডেন্স দেওয়াতে পেরেছি। আমি মানে আমি নই, আমি মানে যারা আমাদেরকে সেকেন্ড বেঞ্চ ভাবছে মেয়েদেরকে, আমি তাদের কথা বলছি। তারপরে গোটা গ্রাম, গোটা শহর, গোটা রাজ্য, গোটা দেশ, গোটা দুনিয়াকে বলতে পেরেছি যে আমি সুনিতা চাওলাও হতে পারি, আমি প্রীতিলতাও হতে পারি।
আজকে রাজ্যের সরকার 17 দফা দাবিতে বলছে তোমাকে সুনিতাও হতে হবে না, তোমাকে প্রীতিলতাও হতে হবে না, তোমাকে আরজি করে ডাক্তারবাবুও হতে হবে না, তোমাকে আমি শোকেসে সাজিয়ে রাখবো। আপনাকে রাজনীতি করার দরকার নেই, আপনাকে ক্লাব অর্গানাইজেশনও করার দরকার নেই, কিন্তু যতদিন মরে না যাচ্ছেন মানুষ হিসাবে বাঁচতে তো আপনাকে হবে। আপনি পারছেন তো সমর্থন করতে রাজ্য সরকারের নিদানকে? আপনি পারছেন তো যে সন্দীপ ঘোষ আরজি করের প্রিন্সিপাল, তিনি একটি সরকারি কলেজের প্রিন্সিপাল, তিনি বাউন্সার নিয়ে ঘুরে হসপিটালের ভেতরে কেউ দেখতে পায়নি, কেউ না। অনুষ্কা গান গাইছিল যে আমার শুধু মোমবাতি হাতে মিছিলে থাকার দায় না, আমাদের দায় শুধু তাই নয়, আমাদের দায় প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই অপশাসনের বিরুদ্ধে, এই অপসংস্কৃতির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে প্রশ্ন করা। আমাদের প্রশ্ন করার দায় নেই যে কেন হসপিটালে প্রয়োজন মাফিক বেড নেই, আমাদের প্রশ্ন করার দায় নেই যে কেন হসপিটালে নার্সিং স্টাফ থেকে শুরু করে মেডিকেল স্টাফ নেই, আমাদের দায় নেই যে হসপিটালে এমআরআই থেকে শুরু করে পেট সিটি স্ক্যান করা, ডিজিটালি এক্সরে করা, ইউএসজি করা, কেন সরকারি দেখরেখে সরকারি ভাবে ব্যবস্থা নেই, কেন আজকে আউটসোর্সিং করে সেখানে মেশিন বসিয়ে আর 12 ঘন্টার খাটানো প্যারামেডিক্যাল স্টাফদেরকে বসিয়ে রেখে তাদের শোষণ করছে? আমাদের দায় নেই হসপিটালের ভেতরে সুইপার থেকে শুরু করে যেখানে লাইনগুলো, কারেন্টের তারগুলো খারাপ হয়ে যাবে, সেখানে কোন সরকারি সংগঠিত ক্ষেত্রে কেউ এসে সেই কাজ করবে না, সেগুলো আউটসোর্সিং হবে। আর তাদের উপরে 12 ঘন্টার ডিউটি, হায়ার অ্যান্ড ফায়ার নীতি, এজেন্সির মাধ্যমে রিক্রুটমেন্ট, 1 বছরে যদি তাদেরকে আবার ফিরে কাজকে যদি তাদেরকে আবার ফিরে তাদের সঙ্গে যদি চুক্তি করতে হয়, সেইটা যে তাকে নিয়োগ করবে তার মনোমতের উপর নির্ভর করবে। আমাদের দায় নেই যখন অপুষ্টির এত সমস্যা, যখন স্বাস্থ্যের এত বড় সমস্যা, তখন কেন বাজেটে স্বাস্থ্যের টাকা বরাদ্দ হবে না? সায়রা শাহ হালিমকে নিয়ে কালীঘাটের পাড়াতে প্রচার করতে গিয়েছিলাম, পুলিশের কি তৎপরতা, আর সিসি ক্যামেরা মনে হচ্ছে টুনি বাল গোটা পাড়া লাগানো আছে, কিন্তু আরজি করের সিসি ক্যামেরা গুলো খারাপ হয়ে গেছে। করবেন না প্রশ্ন নিজেকে, কার সেফটির দরকার, কার? আমি 2 টাকার টিকিট কেটে পিজিতে দেখাতে গেলে বাইরে তুলে যে মেডিকেলের স্টাফ বসে থাকে, সে বলে লাইনে দাঁড়াও, কে ঢুকতে বলেছে, ডাক্তারবাবু ডাকলে আসবে, 3 মাস পরে ডেট দিয়েছে, 3 মাস পরে এসো। আমি বলছি ডাক্তারবাবু আমি ওষুধ বুঝতে পারিনি, বলছে তোমার সময় হয়ে গেছে, তুমি চলে যাও, এবার 3 মাস পর আসবে। আর সঞ্জয়ের আরজি কর হসপিটালটা ছিল বাবার জমিদারি, রাত 3টেতেও রেস্ট্রিক্টেড এরিয়াতে ইনফেকশাস ডিপার্টমেন্ট, করোনার পরে চেস্ট ডিপার্টমেন্টে, সেখানে মধ্যম অবস্থায় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আরজি করে চেস্ট ডিপার্টমেন্টে ঘোরার জন্য বাবার জমিদারি হিসাবে কে তাকে সিগনেচার করে দিয়েছিল আর অথরিটি দিয়েছিল? করবেন না প্রশ্ন? সঞ্জয় একা দালাল নাকি? হসপিটালগুলোতে দালাল নেই? ব্লাডে সিডিপিওর নাম শুনেছেন? সিডিপিও শুনেননি? গ্রামে সিডিপিও থাকে, যার কাছে আঙ্গনবাড়ি, 2টো বুথ পিছু একটা উপস্বাস্থ্য কেন্দ্র, একটা স্বাস্থ্য কেন্দ্র, একটা রুরাল হেলথ সেন্টার, এই সব কিছু নিয়ে সিডিপিও একবার করে গ্রামে আসবে বা তার নির্দিষ্ট অফিসে বসবে। আমার কোনো সমস্যা থাকলে আমি সিডিপিওকে জানাতে যেতে পারবো। সিডিপিওর দেখা পাওয়া যায় না গায়ে। কেন্দ্র সরকারের বাজেট বরাদ্দ হয়, রাজ্য সরকারের বাজেট বরাদ্দ হয়,
শুধু সাদা ভাত থাকে, সাদা ভাত। বলে এর উপরে ডাল নেই? বলে না, ডাল নেই। ডিম 4 সপ্তাহ ধরে তার সাপ্লাই নেই, বন্ধ। नहीं पूछिएगा सवाल, सवाल नहीं पूछिएगा। एक प्रेग्नेंट महिला है, उसको 3 महीने में या दूसरा महीने में एक तो टिटेनस का सुई चढ़ता है। आंगनबाड़ी থেকে লিখতে আসবে, হেলথ সেন্টার থেকে লিখতে আসবে, রুরাল হেলথ সেন্টারে গিয়ে একটা পোলিওর কার্ড করাবে, সেখানে গিয়ে বলবে যে এই মাসে আমার টিটেনাসের ইনজেকশনটা আছে। আমি পোয়াতি বলবো, ওই পাড়ায় ওই পোয়াতি মাটাকে আমি বলে এসেছি যে এই মাসের ইনজেকশনটা তুমি পাবে। তার মানে 3 মাসে যেটা এর পাবার ছিল ওটা ওই পাড়ারও পাবে। তার মানে দুটো মায়ের জন্য দুটো টিটেনাস ইনজেকশন আসছে না। আর ঠিক তার পরের মাসে টিটেনাস ইনজেকশনটার জন্য একটা গোলমাল হয়ে যাচ্ছে। ফলে এ পাড়ার পোয়াতি মাটার যেটা 3 মাসে পাবার কথা ছিল সেটা 5 মাসের টিটেনাস ইনজেকশন পাচ্ছে। पता है किसी को? ये है गांव का पश्चिम बंगाल। ये बस्ती में जाइए, 2 से 2,500 रुपए खर्च कीजिए। पूजा का महीना है, आप लोगों से विनती है किसी भी बस्ती में जाइए और लड़कियों का, औरत का हीमोग्लोबिन टेस्ट करवाइए। 5 से लेकर 7 के ऊपर काटा नहीं जाएगा। 100 में 90 जन का। कैसा बच्चा पैदा करेगी वो? कैसा हेल्दी पश्चिम बंगाल को वो जन्म देगी? कैसा? আপনি বলতেই পারেন যে মীনাক্ষী মুখার্জি আপনি তো শুধু একদম গোটা পলিটিক্সে ঢুকে গেলেন। আপনি কি করে জানেন যে 8 তারিখ রাতে আরজি করে নির্যাতিতা হয়ে মরে যাওয়া ডাক্তারবাবু মেয়েটি এসবের প্রতিবাদ করেনি? আপনি কি করে কনফিডেন্ট হয়ে যাচ্ছেন যে আরজি করে দুর্নীতির বিরুদ্ধে সে মাথা উঁচু করে দাঁড়াতে চায়নি? আপনি কি করে কনফিডেন্ট হচ্ছেন যে আরজি করে দুর্নীতির বিরুদ্ধে সেখানকার জুনিয়র ডাক্তার থেকে শুরু করে প্যারামেডিক্যাল স্টাফ পর্যন্ত আর সেখানকার জনগণ একত্রিত হচ্ছিল না? ছিল তো আরজি করে প্রিন্সিপালের বিরুদ্ধে হাজার পাতা দুর্নীতির অভিযোগ, যা আজও ভিজিলেন্সের কোন টেবিলে বসে আছে আর ধুলোতে ভূত হচ্ছে আর ঢাকা পড়ে যাচ্ছে। কই ভিজিলেন্সের রিপোর্ট? সিজিওতে সিবিআই বসে আছে। রবি ঠাকুরের নোবেল চুরি, রেজাল্ট সিট 0, গরু 0, কয়লা কাণ্ড 0, তপন কান্দু 0, शारदाते 0, नारदाते 0। अरे कभी तो अपना जमीर को झकझोड़िए और अपना गिरेबान पर एक नजर डालिए। और फिर से पश्चिम बंगाल ने इस सीबीआई को और एक बार खुद का तजुर्बा, নিজেদের যোগ্যতা, নিজেদের দক্ষতা প্রমাণ করার জন্য আবার সুযোগ দিয়েছে। সিবিআই কে দ্রুততার সাথে দোষীদেরকে শাস্তি দিতে হবে। একা বললে হবে না, বলির পাঠা সিবিকটাকে ফাঁসি দিয়ে দাও। তুমি একজনকে ফাঁসি দিয়ে বাকিদেরকে বাঁচিয়ে পাশের চেয়ারে বসাতে পারবে না। এ লড়াই চলবে, এ লড়াই চলবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, বাজার গরম করার লড়াই নয়, রাস্তার ভেতরে যে দুর্নীতির বীজ এবং অপসংস্কৃতির বীজ প্রতিদিন এ রাজ্যের প্রশাসন এবং কোথাও না কোথাও আমাকে বা আপনাকেও ওদেরই অভ্যাসের দাস করে দিচ্ছে। এখান থেকে বেরোনোর লড়াই, সেই লড়াইয়ে চলুন। আপনি আমি প্রত্যেকে জিতে যাই, আরো বড় লড়াইয়ের ডাক দেবো। আশা করি আপনারা আমাদের হাত ধরবেন। ইনকালাব জিন্দাবাদ।